हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। वो मुकद्दर का सिकंदर, वो मुकद्दर का सिकंदर, जाने मन कहलाएगा। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা ভয়ানক কথা আমি আমার থাম্বনেলে লিখতে আজকে বাধ্য হয়েছি, কারণ অনেকের অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক দুঃখ আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে। ঠিক আছে, আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমার ভিডিও করা নিয়ে, ইভেন আমি যা দেখছি এখন আমার বেঁচে থাকা নিয়েও অনেকের আপত্তি। আমার এই যে লাইনটা, এই লাইনটার পরিবর্তে অনেকেই বলবে হ্যাঁ তোর বেঁচে থাকা নিয়েও আমাদের আপত্তি। তো আমার বেঁচে থাকা নিয়ে যাদের আপত্তি, আমার মনে হয় তারা নিজেদেরকে শান্ত রাখাটাই বেটার, নিজেদের পক্ষে বেটার। কারণ আমি তো কোনো এই সমস্ত উটকো মানুষের জন্য নিজের তো কোনো রকম কোনো ক্ষতি করতে পারি না, তাই না? তো অতীব জঘন্য, আমার থাম্বনেলে যে কথাটা দেখেছো অতীব জঘন্য কথা। তো সেটা নিয়ে পরে বিস্তারিতভাবে আসছি যে কেন আমি এরকম জঘন্য একটা কথা লিখলাম, যেখানে কিনা আমার মাথার উপরে এখন কি বলবো, তিনটে নল একদম তাকিয়ে রয়েছে। হ্যাঁ, তিনটে নলই একদম তাকিয়ে রয়েছে, আরও না জানি কে কে প্রস্তুত করছে। তো সেইখানটায় দাঁড়িয়ে আমি কেন এই ধরনের কথা লিখলাম, অবশ্যই কারণ আছে, ভীষণ গভীরভাবে যুক্ত রয়েছে এই কারণটা। তো আমার ভিডিওর আজকে বিষয়বস্তু যে টিয়া, সেটা তোমরা ভালো মতনই বুঝতে পেরে গেছো। তো টিয়ার গতকালকের ভিডিও দেখেছি, আজকের ভিডিও দেখেছি, দুটো ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও করতে এসেছি। তো টিয়া জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। একজন আমাকে বলেছিল ম্যান্ডির বাড়িতে নাকি টিয়া গেছে। কেন এরকম ভুলভাল তথ্য দাও? একজনই লিখেছে, ঠিক আছে? এরকম ভুলভাল তথ্য দিও না, কাউকেই দিও না, আমাকেও না, কাউকেও না, নতুবা তোমার কাছেও এরকম ভুলভাল তথ্য এসে পৌঁছে যাবে। আমাকে ডাইরেক্ট লিখলো, টিয়ার চ্যানেলের যেই নামের ফার্স্টটুকু, সেটুকু নিয়ে বলেছে যে এমএসের বাড়ি, ঠিক আছে, এমএসের বাড়িতে চলে গেছে টিয়া, তো দেখা গেছে আর কি। তো এই ধরনের ভুলভাল তথ্য প্লিজ দিও না, কাউকে দিও না। আমার চ্যানেলের ক্ষতি সবাই করতে চাইছে, তোমরা এরকম ছলচাতুরি করে এরকমটা করতে এসো না। আমি অবশ্যই দেখব কে কোথায় আছে, সেই বেসিসেই ভিডিও করব। তো আমরা সবাই দেখতে পেয়েছি, একটা মিনিট আমি এটা নিইনি কেন, আমরা সবাই দেখতে পেয়েছি যে টিয়া কোথায় রয়েছে না রয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। এবার আসি টিয়ার একদম গতকালকের ভিডিও থেকে। তো দেখলাম ট্রেনের টিকিট পায়নি, তার জন্য বাসের টিকিট কেটেছে। আচ্ছা, এই যে টিকিট কাটা, এটা তো অনলাইনেই কাটতে হয়, তাই না? অনলাইনে কাটতে হয়, টিয়া সেটা বলেওছে বারংবার। সে যে কোন বাসে উঠেছে, বাস নম্বর সহ পুরো ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করেছে। কেন টিয়া, কেন বাসের থেকে নেমে উবের, কেন 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 এই প্রশ্নগুলি তো তোমাকে একদম তীরের মতন ছুড়বো আজকে। কেন 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 কারণ পুনেতে গিয়ে অটোওয়ালার কাছে ঠকার পরে মানুষে বলার পরে যে তুমি হঠকারী সিদ্ধান্ত নাও, এটা বলার পরে তুমি 5 মিনিটের একটা ভিডিও করেছো যে সব দোষ কি আমারই থাকে সব সময়। আমি এইভাবে অনলাইনে বুক করব না, আমি হোটেল বুক করব এইভাবে, না আমি এইভাবে গাড়ি বুক করব। তাতে দরকার হয় আমি যদি ঠকবো, কিন্তু তারপরেও অনলাইনে এইভাবে আমি গাড়ি বুক করব না, হোটেল বুক করব না, কারণ এইভাবে অনেক টাকা চোট হয়ে যায়। কি গো বন্ধুরা, যারা তোমরা নিরপেক্ষ আছো তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তোমাদের কি মনে আছে ভেরি রিসেন্ট, 1 মাসও মনে হয় এখনও হয়নি, এই যে অবশ্যই 1 মাসও হয়নি, টিয়া যে পুনেতে গেছিল সেখানটায় গিয়ে যে ঠকে গেছে, আর সেটা নিয়ে তোমরা বলার পরে টিয়া যে এরকম একটা আনসার ব্যাক করেছে যে আমি দরকার হয় ঠকবো, কিন্তু তবুও আমি অনলাইনে না গাড়ি বুক করব, না হচ্ছে হোটেল বুক করব, ওই উবের ওলা তারপরে এই সমস্ত, ঠিক আছে, এগুলো বুক করব না, দরকার হয় ঠকবো। তাহলে আজকে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে পৌঁছানো পর্যন্ত সব কেন অনলাইনেই করলো? টিয়া অনলাইনে কেন করলো? অ্যাকচুয়ালি টিয়া ওই যে বলে না
ঘুলিয়ে জল খায়, গুলিয়ে না ঘুলিয়ে বলে, ঘোলা করে জল খায়, পরিষ্কার জল দেখলে গাধা ভয় পায়। টিয়ার অবস্থা ঠিক সেরকমটাই আমরা বলতে পারি, কারণ টিয়া সেটাই করেছে। অনলাইনে বাসের টিকিট বুক করেছে, অনলাইনে উবের বুক করেছে, আর বুক করা পর্যন্ত ক্ষান্ত থাকেনি, প্রমোশন ফাটিয়ে প্রমোশন করেছে। কি টিয়া, ওটা কি কোনো মানে পার্সেন্টেজের ব্যাপার ছিল? কারণ তুমি যেইভাবে বাসের চারিদিকটা দেখিয়েছো, কোনো লোক ছিল না, হয়তো প্যাসেঞ্জার পরে উঠেছে, ওইটুকু টাইম কি তোমার জন্য বরাদ্দ ছিল? কোথায় কী আছে? হ্যাঁ, আমরা যারা ডেলি ব্লগার তারা আমরা কোথাও বেরোলে পরে ট্রেনে উঠছি, তারপরে সিট কি আসবাবপত্র আছে, নতুন যদি কোনো কিছুতে উঠি, আমরা এরকম সব কিছু শেয়ার করি। তা তোমাদেরকে দেখলাম বাস নাম সহ বাস নাম্বার পর্যন্ত বলছো। ইভেন কোথায় গেলে আমরা এই রকম বাস পেতে পারি, অর্থাৎ এই যে রেড বাস অ্যাপ, সেটার প্রমোশন পর্যন্ত করছো। আমার এটা মনে হলো, এটা আমার অনুমান, যে আমার মনে হয় বাসের তোমরা প্রমোশন করছো, সেই কারণে হয়তো কোনো ডিসকাউন্টও হয়তো পেতে পারো, হয়তো, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণটা আমার অনুমান। এটাকে আবার নেগেটিভলি নিও না, নেগেটিভভাবে নিয়ে তোমরা আবার কেস কামারি করতে চলে যেও না। হ্যাঁ, আমি এটা আমার অনুমান বললাম, কারণ যেইভাবে তোমরা দেখাচ্ছিলে সেই কারণে। তোমাদের ট্রেনে চড়ার ভিডিও আমি দেখেছি, কিন্তু এইরকমভাবে পুরো ডিটেলসে বলতে আমি শুনিনি। আর সবচেয়ে বড় জিজ্ঞাস্য বিষয় হচ্ছে, তুমি কি করে তাহলে এই অনলাইনে বুক করলে, উবের বুক করলে, কি জন্য করলে? কলকাতার মতন শহরে মানে কি বলবো, টোটো বাস অ্যাভেলেবেল, বাস দরকার নেই, ট্যাক্সি, পথ চলতি ট্যাক্সি আছে, তা তুমি উবের কেন বুক করলে? এই তো তুমি বলেছিলে যে আমি দরকার হয় ঠকবো, সামনে থেকে ঠকবো, তবু আমি অনলাইনে ঠকবো না। এমন কথা কেন বলো যেগুলো তুমি নিজে পরবর্তীতে তুমি সেই কথাতে স্টিক থাকতে পারবে না? এরকম কাজ কেন করো? এই কারণেই তো তোমাকে বারংবার দর্শকরা নেগেটিভ কমেন্ট করতে সাহস পায়, এবং তারা অধিকারের সঙ্গে তোমাকে নেগেটিভ কমেন্ট করে। তুমি একটা কথাতেও স্টিক থাকতে পারো না। আজকে তোমাকে বলি, দর্শকরা বলবে যে পুনরায় সেই টাকার কথা বলছি, বা তুমিও বলবে সেই টাকার কথাই বলছি। আজকে বলো তো টিয়া, আমি যে তোমার তো আমার ভিডিও দেখলে ভীষণ হাসি পায়, কারণ আমি মিথ্যে কথা বলি। আজকে দেখো তো আমি কথাগুলো সত্যি বলছি কিনা। যখন তোমার এই বিএমটির বিষয়টা সবে শুরু হচ্ছিল, তার আগে তুমি একটা ভিডিওতে বলেছো যে তোমার বাবা আসাম চলে গেছে, তুমি তোমার বাপের বাড়িতে তোমার মায়ের কাছে হাত খরচ পাঠাতে পারছো না, অর্থাৎ তুমি একটা অ্যামাউন্ট দাও তোমার বাপের বাড়িতে প্রত্যেক মাসে, সেটা তুমি পাঠাতে পারছো না। কেন? কারণ হলো তোমার ভিউজ কমে গেছে। তাই আমি কিন্তু দেখিনি তোমার ভিউজ কোনো জায়গা থেকে আপ হয়েছে। হ্যাঁ, 19-20 সেটা তো আগেও হতো, এখনও হচ্ছে, কিন্তু এখন এই যে তোমাদের মধ্যে যে একটা রিল্যাক্স মনোভাব, সেটা কোথা থেকে আসলো হঠাৎ করে? কোথা থেকে আসলো? তোমার ছেলে এখন যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এরকমটা তো না, ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ হয়ে যায়, কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এমনটা তো না। কিন্তু এখন তাহলে এত রিল্যাক্সেশন তোমাদের মধ্যে কোথা থেকে আসলো? নিশ্চিন্ত মনোভাব, যেই কান্নাকাটি করছিলে ভিউজের জন্য, যে গাড়ি বিক্রি করে দিতে হবে, ভাগ্যিস টিয়া গাড়ি বিক্রি করেনি, কারণ বিএমটি তো করালোই না। হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, যদি বিএমটি করানোর মনোভাব থাকতো তাহলে গাড়িটা ঠিক বিক্রি করতো, যে আমার ছেলের জন্য আমি সব বিক্রি করে দেবো, আমার সন্তানের জন্য আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে লড়াই করবো। বাবা মারা তাই করে, আমি দেখেছি, আমি নিজের কথা বলছি না, বাবা মাদের তো সেরকমটাই করতে দেখেছি, সন্তানের জন্য সব কিছু কুরবান করে দেয়। এরা কিন্তু গাড়িটা বিক্রি করেনি কিন্তু, যেটা কিনা এদের খোদ নিজের পয়সায় কেনা ছিল। আমাকে একজন বলেছে যে তুমি গয়নাগাটি বিক্রি না করে প্রথমেই কেন দর্শকদের কাছে হাত পাতলে? হ্যাঁ, এটাও পয়েন্ট। তা আমি তাকে উত্তর দিয়েছিলাম, গয়নার উপরে কিন্তু আমার একচেটিয়া অধিকার নেই। আমি যদি একটা গয়না বিক্রি করতে যাই, আমার পুরো বাড়ির পারমিশন নিতে হবে, ঠিক আছে? কারণ তার দেখাশোনা করে আমাদের বিয়ে, তারপরে সবটাই তোমরা জানো যেই পরিবারে যেরকম হয়। তখন আমাকে বলেছে যে তাহলে যখন টাকা ওঠেনি তখন কেন গয়নার দিকে গেছিলে? সেটা না পারতে, কিন্তু তাও আমি আমার প্রসেস কিন্তু বন্ধ করে দিইনি। আমি যেই কাজের জন্য টাকা তুলেছিলাম সেই কাজটা কিন্তু আমি বন্ধ করে দিইনি। হ্যাঁ, কিন্তু টিয়া কিন্তু বন্ধ করে দিয়েছে, টাকা ওঠেনি বলে বন্ধ করে দিয়েছে, নিজেদের তরফ থেকে চেষ্টা করেনি। এখন আমরা শুনছি লোনের বিষয়টা, কিন্তু তখন কিন্তু আমরা শুনিনি যে লোনের জন্য অ্যাপ্লাই করেছে। আচ্ছা, লোনের জন্য যদি অ্যাপ্লাই করেই থাকে তাহলে কিছুদিন কেন অপেক্ষা করে গেল না?
কিছুদিন কেন অপেক্ষা করলো না? এই পুনের বিষয়টা ওদের মাথায় বহুদিন আগে থেকেই চলছে। তোমরা বিশ্বাস এখন হয়তো করছো না, পরে এক সময় ঠিক করবে। যাই হোক, সবশেষে ছেলেটার সুস্থতাই কামনা করি, ওটাই হচ্ছে সবচেয়ে আগের আমাদের চাওয়া পাওয়া সব। কিন্তু তার মাঝখান থেকে কি বলো তো, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা, এটা হয়ে গেল, এটা করা হয়ে গেছে। হ্যাঁ, আর এখনও প্রত্যেক পদে পদে ও যেই কথা বলে সেই কথাতে স্টিক থাকতে পারে না। দেখো না, তোমাদেরকে জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিলাম। এই তো কিছুদিন আগের ঘটনা, বলেছিল আমি ঠকলে ঠকবো, তবু অনলাইনে না গাড়ি বুক করব না হোটেল বুক করব। তো যেটা বলছিলাম আর কি, যে তুমি বিএমটি করানোর আগে, এই দিল্লি টিল্লি যাওয়ার আগে বলছিলে তুমি তোমার বাপের বাড়িতে হাত খরচ পাঠাতে পারছো না, এখন কিভাবে এত টাকা খরচ করছো? এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক থাকলো। এখন কি করে এত টাকা খরচ করছো? নিশ্চিন্তে খরচ করছো। আগের ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিওতে বলছে ভিডিওতে ভিউজ নেই, গাড়ির কিস্তির টাকা মেটাতে পারবো না, গাড়ি বিক্রি করে দিতে হবে, বহুবার বলেছে। হ্যাঁ, বহুবার বলেছে। তো যাই হোক, এই তো গেল ওর ওই বাস রিলেটেড কথা। তারপরে এই যে বোনের বাড়ি এসে পৌঁছলো, বোন যেখানে রেন্টে থাকে, ভাড়া যেখানে থাকে। হ্যাঁ, মানে আমি তো ভাবছিলাম যে টিয়া মনে হয় ঢুকতেই পারবে না, যেই জায়গাটা ওই যে সিঁড়ি থেকে উপর সিঁড়িতে চলে যাচ্ছিল টিয়া, ওই ইয়েটা খুলে, পাল্লা গেটটা খুলে যখন ঢুকছিল, আমি ভাবছিলাম টিয়া সোজা হয়ে ঢুকতে পারবে না, টিয়াকে বেঁকে ঢুকতে হবে। টিয়ার চেহারাটা বয়স আন্দাজে এত ভারী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে টিয়ার চেহারাটা কতটা ভারী। তার মধ্যে ওর খাওয়াতে কিন্তু কোনো লাগাম নেই। ও খাচ্ছে ফুচকা, ও খাচ্ছে রুটি, টাইম পাস করার জন্য রুটি খেয়েছে, ঠিক আছে, পেট তো ভরতে হবে, খেলো ফুচকা, খেলো আইসক্রিম, মানে খাওয়ার উপরে চলছে। কিন্তু টিয়া কিন্তু খাওয়ার উপরে চলছে, অথচ বলছে হ্যাঁ আমার শরীরটা ভারী হয়ে গেছে, কমাতে হবে। যাই হোক, দুই বোন একদম বেমানান, পুরো মোটু পাতলুর মতন, পুরো মোটু পাতলুর মতন, একদম সাচ্চা জড়ি মোটু পাতলুর। তো যখন ওখান দিয়ে ঢুকছে, তখন ভাবছি ও কি সোজা হয়ে ঢুকতে পারবে না বেঁকিয়ে ঢুকবে। এইটুকু জায়গা মনে হয়, এইটুকু জায়গা আমি দেখলাম, এইটুকু জায়গা, মানে আমার মতন রোগা শুটকি মানুষেরই মনে হয় সাইড কেটে ঢুকতে হবে। আর সেখানে টিয়ার চেহারা তো ভীষণ ভারী চেহারা। আচ্ছা গেল, এলাকাটা সত্যি ঘিঞ্জি, আর হচ্ছে তোমার কি যেন বলে, মানে পয় পরিষ্কার না, যেটাকে বলে নোংরা। বাট ওর বোন যেখানটায় থাকে, ঘরটাকে বেশ গুছিয়ে টুছিয়ে রেখেছে, আর মেঝে টেঝে দেখলাম বেশ মোছা টোছা, পরিষ্কার, পয় পরিষ্কার আছে, ওর বোনের ঘরটুকু পয় পরিষ্কার আছে। এইবার ওখানে যাওয়া, খাওয়া দাওয়া, কন্টেন্ট, ব্লগারদের যেখানেই যাবা সেটাই হচ্ছে কন্টেন্ট। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, যে তারা যদি ঘুরতেও যায়, ছুটিও কাটাতে যায়, সেটাও দিয়ে তাদের আর্নিং। কিন্তু অন্য কেউ যদি ঘুরতে যায়, ধরো সরকারি চাকরিজীবীদের কথা আমি বলছি না, যারা কিনা এই প্রাইভেট, যারা কিনা কাজে না গেলে তাদের স্যালারি কাটবে, তাদের অবস্থা খুব টাইট। একে স্যালারি কাটা যায়, 2 নম্বর খরচ হয়। আর এই ব্লগারদের হচ্ছে মানে কি বলবো, হাতে চাঁদ পেয়ে যায় এরা ঘুরতে গেলে। এইবার আসি, এই যে বাজারে টাজারে গেল, আমার টিয়ার বোনটাকে, হ্যাঁ দেখো, ব্লগার যদি নাটক নাই করে তাহলে ব্লগিং করতে হবে না, ওই নতবা ওই আমার মতন পরিস্থিতি হবে, ঠিক আছে, আমার মতন পরিস্থিতি হবে, চ্যানেল একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর বেশ কিছু সাদামাটা জীবন দেখতে ভালোবাসে, তারা এসে আমার ভিডিও যেমন দেখে যায় সেরকমই থাকবে। কিন্তু ওই নাটক না করলে ব্লগ চ্যানেল যে দাঁড়ায় না, সেটা কিন্তু আমরা সবাই জানি, হয় না। নাটক একসময় ওই স্টেজে করেছি, ওই পর্যন্ত স্টেজে শুরু করতাম, স্টেজেই রেখে আসতাম, ঠিক আছে। জীবনে কোনোদিনও নাটকের আশ্রয় নিতে হয়নি, আর নেবও না, যেন নিতে না হয়। তো বেশ ভালো, মেয়েটাকে ভদ্র সভ্যই মনে হয়, কমপক্ষে টিয়ার থেকে আমার ওর বোনটাকে বেশ ভালো লাগে, যেহেতু দেখি না বেশি তাই। টিয়াকেও তো ভালো লাগতো, কিন্তু ওর এই হঠকারী সিদ্ধান্তের জন্য এখন আর ভালো লাগে না। ও আর একটা ভালো পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে ওর খামার বাড়ি। যেই মেয়েটা কিনা পয়সার অভাবে বাপের বাড়িতে পয়সা পাঠাতে পারতো না, গাড়ির কিস্তি মেটানোর টাকার অভাব পড়ে যাচ্ছিল, নিজের মুখে কিন্তু বলেছে সে নতুন করে খামার বাড়ির সব কিছু শুরু করছে। কি করে শুরু করছে গো, কি করে শুরু করছে? কারণ ওর আগেও ভিউজ যা ছিল, এখনও ভিউজ তাই, বরঞ্চ এখন, আগে তো ছেলের এই যে ব্লাড, সেটা তো বিনা পয়সায় হতো, কিন্তু এখন ছেলের যে চিকিৎসা, সেটার পিছনে তো একটা নির্দিষ্ট খরচ রয়েছে। তো এই খরচ সামলে সেম ভিউজ, সেম টাকা দিয়ে কি করে টিয়া এখন এত কিছু করছে, খামার বাড়ি নতুন করে শুরু করছে, সব কাজে এখন হাত দিচ্ছে, কি করে করছে? তাহলে মানে আগে যেটা বলছিল সেটা মিথ্যে ছিল, সেটা নাটক ছিল।
যে আমার এই ভিউজ এত কমে এসে ঠেকেছে যে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি? মনে পড়ে তোমাদের কথাগুলো? আশা করছি তোমাদের মনে আছে, যারা কিনা ওর রেগুলার ভিউয়ার্স। তাহলে কোনটা সত্যি? সেই আগের টিয়া এই ভিউজ নিয়েই ওই কান্না কাঁদছিল ভিউজের জন্য, সেটা সত্যি? নাকি এই টিয়া সেম ভিউজ নিয়ে এখন রিল্যাক্সে জীবন কাটাচ্ছে, খামার বাড়ি শুরু করার কথা পরিকল্পনা করছে? কি করে করছে? এখানে না বড় বড় কোয়েশ্চেন মার্ক আসছে, বড় বড় কোয়েশ্চেন মার্ক আসছে, ঠিক আছে? তো যেহেতু টিয়ার বোনকে আমি রেগুলার ফলো করি না, সেই কারণেই হয়তো আমার ভালো লাগছে, আর রেগুলার ফলো করলে হয়তো ওর মতনই লাগতে পারে। তো চলো এইবার যেই কমেন্টটা আমি তোমার হচ্ছে থাম্বনেলে দিয়েছি সেটা তোমাদেরকে পড়ে শোনাই। আশিস ব্লগ বলে একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে টিয়ার কমেন্ট বক্সে আর কি, হচ্ছে টিয়ার বোনকে কেন্দ্র করে। তোমার বোনকে দেখে মনে হচ্ছে একটা বাজারের মেয়ে ছেলে, ওখানে তো মনে হয় ওর বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায়। আচ্ছা, টিয়া এই কমেন্টের রিপ্লাই কি করেছে যে মুখ সামলে, তারপরে একটা লাইন লিখেছে, আমার মনে নেই, ঠিক আছে? এত নিচে নেমে যেও না, হ্যাঁ এটা লিখেছে। তা টিয়াকে আমি বলি কি, এই যে একটা জঘন্য কথা, এই কথাটা যে লিখেছে সেটা সে জঘন্য কথা লিখেছে, এবং এই কমেন্টে 13 জন লাইক মেরেছে, 13 জন লাইক দিয়েছে। এই কথাটাই, মন্তব্যটা অতীব জঘন্য একটা মন্তব্য। একটা মেয়ে যদি বাইরে কাজ করে, বাইরে কর্মসূত্রে যদি আলাদা ফ্ল্যাটে থাকে, আলাদা জায়গা নিয়ে থাকে, তার মানে সে নোংরামি করছে। এই কথাগুলো যে বা যারা বলে, এই রকম মেন্টালিটিওয়ালা মানুষের জন্যই কিন্তু আমরা মেয়েরা সেফ নই, জানো তো? সে বিয়ের আগে হই বা বিয়ের পরে হই, আমরা যদি খাটাখাটনি করেও যদি আমরা আমাদের জায়গাটা ঠিক করি না, এই সব মেন্টালিটিওয়ালা মানুষরা কী ভাববে? নোংরামো করে আমরা উপরে উঠছি। মেয়েদের জন্য এই কথাটা সব সময় ম্যাক্সিমাম সমাজের ম্যাক্সিমাম মানুষের মাথায় ঘোরাফেরা করে। কেন? একটা মানুষ কি খাটনি করতে পারে না? একটা মানুষ কি খেটে উঠতে পারে না? সে একটা মেয়ে কি খেটে উঠতে পারে না? এই খেটে ওঠার তকমাটা কি শুধুমাত্র ছেলেদের জন্যই বরাদ্দ? একটা মেয়ে যদি নিজের উন্নতি সাধন করে, তার পেছনে কি নোংরামো তকমাটা লাগাতেই হবে বলো তো? আমার না ভীষণ খারাপ লেগেছে এই কমেন্টটা দেখে, মারাত্মক পরিমাণে খারাপ লেগেছে। ওই মেয়েটা অ্যাক্টিং করছে বলে আমাদের সামনে বলেছে, ওই মেয়েটা নোংরামো করছে কি না করছে আমরা তো দেখতে চাইনি, কেন আমরা বলতে যাব এই ধরনের কথা? যেটা দেখবো সেটা নিয়ে বলবো, এটাই তো। তো যাই হোক, যে এই মন্তব্য করেছে তার মেন্টালিটিকে সত্যি আমি ধিক্কার জানাই। এই ধরনের কথা ওনার নিজের মনের মধ্যেও আনা উচিত না। এই ধরনের মেন্টালিটির মানুষের জন্যই কিন্তু মেয়েরা সেফ না, আমাদের সমাজে না, শুধু পুরো পৃথিবীতে মেয়েরা সেফ নয়। মেয়েরা প্রমোশন পেলে ভাবে বসের সঙ্গে নোংরামি করে প্রমোশন পেয়েছে, তার খাটনির কোনো জায়গা থাকে না। এই মেন্টালিটি কেন? আজকে একটা মেয়ে যদি বসের সঙ্গে বাজে রিলেশন করে উপরে ওঠে, তার সেই মানে কি বলবো, সম্পর্কটার মধ্যে মেয়েটারও যতটা নোংরামি রয়েছে, লোকটারও ততটা নোংরামি রয়েছে। কিন্তু মানুষ কাকে বলবে নোংরা? বলবে মেয়েটাকে নোংরা, মেয়েটাকে বাজে মানে কি বলবো প্রলোভন দেখালো কে? লোকটা। কিন্তু সেই লোকটাকে কিন্তু কেউ খারাপ বলবে না, খারাপ বলবে কাকে? মেয়েটাকে বা মহিলাটাকে। এটাই হচ্ছে আমাদের সমাজ, জানো তো? এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি মানে এইভাবে না, এরকমটা না। তো আমি এই কমেন্টটা তোলার একটাই কারণ, সেটা হচ্ছে টিয়াকে বলবো, টিয়া এইবার নাও দেখি স্টেপ। তোমার স্বামী তো বলে দিল আমার কারণে নাকি তোমার ছেলের বিএমটি করাতে পারোনি। এই কথাটা ভগবান শুনে তোমাদেরকে ক্ষমা করবেন তো? ভগবান শুনে তোমাদেরকে ক্ষমা করবেন তো? যে তোমার হাজব্যান্ড যে আমার উদ্দেশ্যে কথাটা বলেছিল, যে আমার জন্য তোমাদের বিএমটি চিকিৎসার টাকা ওঠেনি, শুধুমাত্র একজনের জন্য তোমার স্বামী বলেছে, তোমাদেরকে ক্ষমা করবেন তো? যাই হোক, যাই করবেন উনি যাই বিচার করবেন, সেই বিচারের প্রকোপ থেকে তোমার ছেলেটা যেন রক্ষা পায়, তোমার ছেলের প্রতি যেন কিচ্ছু না হয়। কিন্তু বাদবাকি যে আমাকে সবার সামনে বিনা কারণে দোষী সাব্যস্ত করা, সেটার জন্য যেন উনি বিচার করেন। আর এটার কি হবে? এই যে এত জঘন্য কমেন্ট তোমার কমেন্ট বক্সে তোমার বোনকে নিয়ে করলো, কোনো স্টেপ নেবে না টিয়া? কোনো স্টেপ নেবে না? আমার উপরে স্টেপ নেওয়াটা খুব সহজ, তাই না টিয়া? আমার উপরে প্রত্যেককে বলছি, খুব সহজ। ঠিকানাটা হাতের কাছে রয়েছে, সত্যি কথা বলি, হ্যাঁ, তেল লাগাতে জানি না, বাস্তব কথা মুখের উপরে ছুঁড়ে মারি, কোনো ভয় ডর নেই। ওর জন্য আমার কথা কেউ নিতে পারে না। এই যে এত বড় কথা কি করে সহ্য করবে? তোমার তো দৌড়ে গিয়ে স্টেপ নেওয়া উচিত, দৌড়ে গিয়ে তোমার স্টেপ নেওয়া উচিত। তাকে শুধুমাত্র কি বললে? মুখ সামলে, ব্যাস
ব্যাস হয়ে গেল। দৌড় এত দূরই, তাই না? একটা মানে কি বলবো, নরম মাটি খুঁড়তে খুব সুবিধা, তুমি বলো না? হ্যাঁ, তোমার কথাই তোমাকে বললাম, নরম মাটি খুঁড়তে খুব সুবিধা। যাই হোক, তুমি কোনো স্টেপ নাও বা না নাও, আমি ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।